গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমাদের আজকের নিবেদন আলী ইমামের লেখা অপারেশন কাকনপুর। অনেক আগে মনে আছে, প্রায় ৩-৪ বছর আগে আমাদের এই চ্যানেলের একজন আপু, যিনি তখন নিয়মিত গল্প শুনতেন, তিনি এই বইটির অনুরোধ করেছিলেন। নানা কারণে পড়া হয়নি। আমি জানি না ওই আপুটি এখন আমাদের চ্যানেলের গল্প শোনেন কিনা। যদি শোনেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা আজকে শুরু করছি অপারেশন কাকনপুর, আলী ইমামের লেখা প্রথম পর্ব। মাঝরাতে ঘুম ভেঙে গেল পিকুর। কামরায় মৃদু আলো, খোলা জানলা দিয়ে সাঁই সাঁই করে বাতাস আসছে। সামনের বেঞ্চিতে যে লোকটা জবুথবু হয়ে শুয়েছিল তার নাক ডাকার শব্দ পেল পিকু। সন্ধ্যাবেলায় লোকটা কি দারুণ জমিয়ে গল্প করছিল। কেমন করে ঘুড়ির সুতোতে বড়শি বেঁধে পাখি ধরা যায় তার গল্প। গেল বছর লোকটা নাকি ৩৭টা পাখি ধরেছিল। লোকটার কাছে সবচেয়ে প্রিয় নাকি শীতের দিনে শুকনো পাতা জাল দিয়ে হরিয়াল পাখি ঝলসে ঝলসে খাওয়া। সেই শুকনো পাতাগুলো যদি শাল গাছের হয় তবে তো ভারী চমৎকার। শাল পাতার কেমন একটা ঝাঁঝালো মিষ্টি গন্ধ রয়েছে, তাতে পাখির নরম মাংসের নাকি আলাদা একটা স্বাদ পাওয়া যায়। লোকটা তার কেমন ফ্যাঁস ফ্যাঁসে গলায় এইসব কথা বলে পিকুকে চমকে দিচ্ছিল। জানো খোকা, সন্ধে যেই না ঝুপ করে নামলো অমনি পাখিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কার আগে কে বাড়ি ফিরবে, ঝটপট করে উঠতে থাকে তারা। আমিও তখন সুযোগ পেয়ে যাই। আমাদের পুরনো বাড়িটার ভাঙা ছাদের এক কোনায় ঘাপটি মেরে দাঁড়িয়ে থেকে ঘুড়ি উড়িয়ে দিই। আমার মাঞ্জা দেওয়ার চকচকে ঘুড়ির সুতোতে বড়শির শাড়ি ঝোলানো থাকে। যেই না মাথার উপর দিয়ে পাখির ঝাঁক উঠতে থাকে পতপত করে, অমনি দিই হ্যাঁচকা টান। ট্রেনের দুলুনির মাঝেও লক্ষ্য করছিল পিকু এই কথাগুলো বলার সময় লোকটার চোখ দুটো কেমন ঝকঝক করছিল, ঠিক সিয়ামিজ বিড়ালের মতো। দেই তো হ্যাঁচকা টান, যাবে কোথায় বাপু পাখিগুলো? তাদের কেউ কেউ দিব্যি গেঁথে যায় আমার উড়ন্ত বড়শিতে। অমনি টপাটপ নামিয়ে আনি ওদের। লোকে যেরকম করে মাছ ধরার গল্প বলে, লোকটা সেরকম করে পাখি ধরার গল্প করছিল। একবার ধরেছিলাম বেশ কয়েকটা মুনিয়া, এক সাহেবের কাছে বিক্রি করে দিয়েছিলাম। সেই লোকটা মলিন একটা চাদর জড়িয়ে কেমন জবুথবু হয়ে শুয়ে আছে। এখন দেখে ভাবাই যায় না সন্ধেবেলায় এমন সব গল্প বলে পিকুকে অবাক করে রাখছিল। ঘটাং ঘট ঘটাং ঘট ট্রেনটা কি জোরেই চলেছে। বেতের বাক্সে রাখা পানির বোতলগুলো ঠক ঠক করে নড়ছে। পাকা কলার কেমন মিষ্টি গন্ধ। পিকুর আব্বা ফল পাকুড় খুব পছন্দ করেন। ট্রেনে কোথাও যেতে হলে ঝুড়ি ভর্তি ফল নেবেনি। পিকুর আব্বার বদলির চাকরি, তাদের এ শহর থেকে ও শহরে যেতে হয়। ট্রেন জার্নি চমৎকার লাগে পিকুর কাছে। কত ঘর বাড়ি চোখের নিমেষেই দুপাশ থেকে মিলিয়ে যাচ্ছে। এত অল্প বয়সে আব্বার সাথে কম তো ঘোরা হলো না। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়াতে এসব কথাই এলোমেলো ভাবছিল পিকু। ট্রেনের চলার শব্দ এখন পাল্টে গেছে, গুম গুম করে শব্দ হচ্ছে। নিশ্চয়ই ট্রেনটা কোনো ব্রিজের উপর উঠেছে। তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে নিচের দিকে ঝুঁকে তাকালো পিকু। কালো নদীর বুকে মিটমিট করে কয়েকটা আলো জ্বলছে, মাছ ধরা নৌকার আলো। কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে। পিকু ভাবল, জেলেরা না ঘুমিয়ে সারা রাত এমনি করে নদীর বুকে বুঝি মাছ ধরে থাকে। তাদের কালো কালো নৌকার পাটাতনে জমে থাকে রূপো রূপো মাছের গাদি। নদীর বুক থেকে ঠান্ডা বাতাস আসছে কলকল করে। ঘুম ভাঙার পর চোখ দুটো যে জ্বালা করছিল, এখন ওপর দিয়ে যেতে যেতে পিকুর মনে হলো সে যেন একটা উড়ন্ত পাখি। আচ্ছা, আমি এত ঝুঁকে আছি কেন? যদি ঝুপ করে নদীর বুকে পড়ে যাই তবে কেউ আর আমাকে খুঁজে পাবে না। আমি যদি ঝপাত করে নদীর বুকে পড়ি তবে নিশ্চয়ই মাছ ধরার জেলে নৌকাগুলো আমাকে দেখতে পাবে, জাল দিয়ে আমাকে টেনে তুলবে। দুধ ছাই, কি সব আবল তাবল ভাবছি।
পিকু মুখ সরিয়ে নিল জানলা থেকে। কামরার মৃদু ছমছমে আলোতে দেখল চোখের সামনে একটা কালো হাত নেমে আসছে। হাতটা ওপর থেকে নামছে, বিকট ছায়া পড়েছে হাতটার। পিকু ভয়ে চিৎকার করে উঠতে যাবে, অমনি খক খক করে কেশে ওপরের বাঁক থেকে একজন বুড়ো মতো লোক নেমে এলেন। হাত নামিয়ে এতক্ষণ তিনি নিচে নামার জন্য ধরার মতো কিছু একটা খুঁজছিলেন। এতক্ষণে আশ্বস্ত হলো পিকু। উফ, কি ভয়টাই না পাচ্ছিল। আর ভয় পাবেই না কেন বলো? মাঝরাতে ঘুম ভাঙা চোখে কেউ যদি অমন করে কোনো কালো হাতকে চোখের সামনে এগিয়ে আসতে দেখে। বুড়ো লোকটা নেমে তার জিনিসপত্র গোছাতে লাগলেন। সামনেই বুঝি কোনো স্টেশন। ট্রেনের গতি আস্তে আস্তে থেমে আসছে। বুড়ো লোকটা লম্বা একটা কোট চাপালেন গায়ে। পিকুর দিকে তাকিয়ে বললেন, কি খোকা, জায়ফল খাবে নাকি? খুবানিও আছে আমার কাছে। বলে পকেটের ভেতর থেকে আশ্চর্য সবুজ কাগজের একটা পুটলি খুলে কি একটা খেতে দিলেন পিকুকে। আর অমনি চমৎকার মিষ্টি একটা গন্ধে কামরাটা যেন ভরে গেল। নাও খোকা, লজ্জা কি, নাও। পিকু ঠিক বুঝতে পারছিল না এমন সময় অজানা অচেনা কোনো লোকের কাছ থেকে হুট করে কোনো খাবার নেওয়া তার ঠিক হবে কিনা। আব্বা যদি বকে? এখন অবশ্য সে সম্ভাবনা নেই। পিকুর আব্বা চমৎকার নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। ছি খোকা, নাও, বুড়ো মানুষের কথা শুনতে হয়। জানো না তো, কাশ্মীরে আমার কয়েক বিঘে জাফরানের ক্ষেত ছিল, সব শেষ হয়ে গেছে। আগের দিন থাকলে তোমাকে এক শিশি জাফরানি দিয়ে দিতাম। নাও, খোবানি খাও। বলে লোকটা হাত বাড়িয়ে দিল পিকুর দিকে। কামরার মৃদু আলোতে পিকু দারুণ আতঙ্কে দেখল লোকটার আঙুলগুলো হাড়ের, একেবারে দুধ সাদা, তাতে মাংসের কোনো বালাই নেই। কঙ্কালের হাতের মতো ঠকঠক করে কাঁপছে। বিস্ফারিত হয়ে গেল পিকুর চোখ। কামরার সবাই ঘুমে ঢুলুঢুলু, শুধু পিকু একলাটি জেগে আছে। তার সামনে ভয়ঙ্কর সেই লোকটা। বুড়োটা আস্তে আস্তে তার কোট খুলে দাঁড়ালো। পিকু দেখল লোকটার বুকের কাছ থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসছে, লাল রক্তের ফোয়ারা যেন। চিৎকার করে উঠতে চাইছিল পিকু, তার আগেই বুড়োটার কোটরে বসে যাওয়া চোখ দুটো ধকধকিয়ে উঠল। আমি গাংচিলের মাংস পুড়িয়ে খেয়েছি। গাংচিল খেলে কোনো মানুষই টিকতে পারে না। বুক তার জ্বলে যায়, গলা তার জ্বলে যায়, চোখের সামনে থেকে সব রং পুড়ে যায়। আমি গাংচিল খেয়েছিলাম বলেই তো আমার এই দশা। বলেই লোকটা দরজা খুলে বাইরের রাতের সমুদ্রে ঝাঁপ দিল। চোখ বন্ধ করে চিৎকার করে উঠল পিকু। ট্রেন তখনও চলছে সাঁই সাঁই করে। ধড়ফড় করে জেগে উঠল কামরার বাকি লোকেরা। কি হয়েছে খোকা, কোনো স্বপ্ন দেখছিলে নাকি? পিকু, পিকু, কি হয়েছে? পিকুর আব্বা ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন। পিকু কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকাতে লাগলো। সামনের বেঞ্চির সেই ময়লা চাদর জড়ানো আজগুবি ধরনের লোকটা, যে পাখি শিকারের গল্প বলেছিল সন্ধ্যাবেলায়, সে পিকুর আব্বার দিকে তাকিয়ে বলল, দেখুন দিকে কি কাণ্ড। আপনার ছেলে আমাকে একটা গল্প বলতে বলল, তো আমি তাকে নিকি বুড়োর গল্প শুনিয়ে দিলাম। এই দেখুন, নিকি বুড়োকে তো আপনারা আবার চিনবেন না। এই লাইনে যাদের যাতায়াত আছে তারা চিনবেন। বুড়ো গাংচিলের ডিমের ব্যবসা করত। কাছিমের ডিম চালান দিত আফ্রিকার কোন কোন হোটেলে। আশেপাশের নদীর চর থেকে সংগ্রহ করত কাছিমের ডিম। একবার হলো কি, ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল। কেউ কেউ বলে বুড়োর মাথায় ছিট ছিল। তা আমি আপনার ছেলেকে সেই নিকি বুড়োর গল্প করছিলাম। সেটা শুনে যে এত ভয় পাবে তাকে জানতো। আর আমি যদি জানতাম তাহলে কি আর সেই গল্পটা শোনাতাম? পিকুর কাছে সবকিছু কেমন যেন ঘোরের মতো লাগছিল। তার মাথায় পাতলা কুয়াশার মতো সবকিছু মিশে যাচ্ছে। কেমন যেন এলোমেলো মনে হচ্ছে সবকিছু। কখন যে সে ওই লোকটার কাছে গল্প শুনতে চেয়েছিল তা তার মনেই পড়ছে না। আর সেই বুড়োটা, যার বুকের ভেতর থেকে কেমন গলগল করে রক্ত ছিটকে পড়ল,
ট্রেনের দরজা খুলে বাইরের কালো অন্ধকারের মাঝে ঝাঁপ দিল যে জাফরানের ক্ষেতের কথা বলছিল সবই তাহলে মিথ্যে, গাংচিল পুড়িয়ে খাওয়ার গল্পটাও। নদীর বুকে আলতো করে ভেসে বেড়ায় যেসব ধূসর বরণ গাংচিল, তাদের ধরে কেউ যে পুড়িয়ে পুড়িয়ে খেতে পারে তা একদম বিশ্বাস হয় না। না, পিকু আর কিছুই ভাবতে পারছে না, তা সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। ট্রেনটা আস্তে আস্তে একটা ছোট্ট স্টেশনের কাছে থামল। মৃদু হাওয়া বইছে, কয়েকজন ফেরিওয়ালা চিৎকার করতে করতে এদিক সেদিক ছোটাছুটি করছে। চাগ্রাম চাগ্রাম বলে সেই চেনা চিৎকার। যে কোনো স্টেশনেই রাতের যে কোনো সময় গাড়ি থামুক না কেন, এই ডাকটা শুনতে পাওয়া যাবেই। কামরার বেশিরভাগ লোকজনই পিকুর দিকে তাকিয়ে আছে। ওর খুব খারাপ লাগছিল। কিরে পিকু, ভয় পেয়েছিস? ওর আব্বা বোতল থেকে ঠান্ডা পানি প্লাস্টিকের সবুজ গ্লাসে ঢেলে দিলেন। কিরে, কথা বলছিস না কেন? ব্যাপারটা আসলে পিকু ঠিক বুঝে উঠতে পারছে না। ওর তো অনেক কথা বলতে ইচ্ছে করছে, সব কথাগুলো যেন গলার ঠিক কাছটা এসে জমে আছে, কোনো মতেই মুখ দিয়ে আসছে না। সেই আজগুবি ধরনের লোকটা হঠাৎ টুপ করে নেমে গেল। পিকুর মনে হলো লোকটা নামার আগে তার দিকে যেন তাকিয়ে গেল। মানুষের ওরকম চাউনি সে আর দেখেনি। কি ঠান্ডা সে চাউনি, যেন বরফের দুটি ছুরি, সারা শরীর একেবারে অবশ করে দেওয়ার মতো। ট্রেনটা মৃদু ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করল। হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল পিকুর। ওর মনে হলো পেটের ভেতর একরাশ প্রজাপতি ফরফর করে উঠছে। বেঞ্চির উপর থেকে এক লাফ দিয়ে নেমে দেয়ালের দিকে ছুটে যেতে চাইল। তার আগেই মাথা ঘুরে হুমড়ি খেয়ে পড়ল। শুরু হলো বমি। পিকুর আব্বা অস্থির হয়ে উঠলেন। ছেলেটার হলো কি, এমন করছে কেন? পিকু, কি হয়েছে বাবা তোর? ছেলেটাকে নিয়ে তিনি একলা চলেছেন তার নতুন জায়গায়। মা মরা ছেলেটাকে ছোটবেলা থেকে তিনিই মানুষ করেছেন। বমি করতে করতে পিকু বলল, আমার খুব খারাপ লাগছে আব্বা। কামরা একজন ডাক্তার ছিলেন। তিনি পিকুকে পরীক্ষা করে একটা ওষুধ খেতে দিলেন। ডাক্তারকে কেমন যেন একটু গম্ভীর দেখালো। ছেলেটাকে কোনো একটা বিষাক্ত জিনিস খাইয়ে অজ্ঞান করার চেষ্টা করা হয়েছিল। এ নিশ্চয়ই কোনো ছেলে ধরার কাজ। ট্রেনের গতি তখন আরো বেড়েছে। কামরার সমস্ত লোক অবাক হয়ে ডাক্তারের কথা শুনল। সে আজগুবি ধরনের লোকটা পিকুকে যে নিকি বুড়োর গল্প বলছিল, ঘুড়ির সুতোতে বড়শি গেঁথে পাখি ধরার গল্প বলছিল, আগে স্টেশনেই নেমে গেছে। লোকটার কাছে বেঢপ সাইজের একটা ঝোলাও ছিল। অজ্ঞান হয়ে যাওয়া ছেলে মেয়েদের বুঝি ওটাতেই ভরে ফেলা হয়। পিকুর আব্বার হঠাৎ মনে হলো তিনি কুলকুল করে ঘামছেন। মাঝরাতের এই ঘটনা তাকে একেবারে হকচকিয়ে দিয়েছে। এই পিকুকে কত আদর করে তিনি বড় করেছেন। কি সরল চাউনি ছেলেটার। তাকে কিনা ছেলে ধরাটা ওই ঝোলার ভেতর পুরে নিয়ে যে কোনো স্টেশনে টুপ করে নেমে যেত, আর কোনোদিন দেখা হতো না তার পিকুর সাথে। উফ, তিনি আর কিছুতেই ভাবতে পারছেন না। পিকুকে বুকের কাছে টেনে নিলেন। এখন কেমন লাগছে পিকু? ভালো লাগছে আব্বা। ওষুধটা খাবার পর থেকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে পিকুর কাছে। জানলা দিয়ে বাইরে তাকালো। রাতের অন্ধকার ফিকে হয়ে আসছে। গ্রামগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। এই সময়টাকে বলে ধলপহর। কাজলা পাখির বুকের বরণের মতো থাকে আকাশ। ট্রেন ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে গেল। ব্রিজের কোনায় মাছের ডালি নামাচ্ছে নৌকা থেকে। শরীরটা একটু হালকা লাগছে পিকুর। একটা লেবুর টুকরো মুখে নিয়ে চুষছিল। নতুন জায়গায় যাচ্ছে তারা, নাম কাকনপুর। আব্বা বলেছে ছোট্ট একটা মফস্বল শহর। আব্বার সাথে কত জায়গায় ঘুরে বেড়ানো হলো। জানলার কাছে মাথা রাখল পিকু। ট্রেনের শব্দটাকে যেন মনে হচ্ছে কাকনপুর কাকনপুর। কেমন হবে জায়গাটা? কামরার কোনায় এক বৃদ্ধ লোক
সুরেলা গলায় কোরআন শরীফ পড়ছেন। ট্রেনের গতি আস্তে আস্তে কমে আসছে। আব্বা সবকিছু গোছগাছ করে ফেলেছেন। এরই মাঝে একটা জলা জায়গা থেকে কয়েকটা বক উড়ে গেল। আব্বা বললেন, পিকু, আমরা কাকনপুর এসে গেছি। স্টেশন থেকেই দূরের পাহাড় দেখতে পেল পিকু। পাহাড়ে মাঝে মাঝে ধোঁয়ার মতো জমে আছে। আব্বা বললেন, মেঘ। একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল স্টেশনের পাশের কড়ুই গাছটার নিচে। খুব নিরিবিলি স্টেশনেই কাকনপুর। কয়েকজন দেহাতি লোক নামল। স্টেশন মাস্টার পিকুর আব্বাকে দেখেই ছুটে এলেন। আপনি বুঝি স্যার এখানকার নতুন ফরেস্ট অফিসার? আপনাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আমি রেডি করে রেখেছি। ঘোড়ার গাড়ি স্যার, কোনো অসুবিধা হবে না, একদম আপনার বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। রামধানিয়া, জলদি সাহেবের মালপত্রগুলো গাড়িতে তুলে দে। স্টেশন মাস্টারটা এক নাগাড়ে বকবক করে থামল। উফ, কথাও বলতে পারে লোকটা। স্যার, কি খাবেন বলুন? এই সকালে চা খেতে মন্দ লাগবে না। আরে এই বধুন, জলদি করে সাহেবকে চা দিয়ে যা। এই জঙ্গলি জায়গাতে এলেন স্যার শেষ পর্যন্ত? একটা মানুষ পর্যন্ত নেই যার সঙ্গে মন খুলে কথা কইতে পারি। পিকুর আব্বা এবার একটু হেসে বললেন, বদলির চাকরি, আসতেই তো হবে। তা জায়গাটা কিন্তু খুব একটা মন্দ নয় স্যার। প্রথম প্রথম অবশ্যই একটু একটু খারাপ লাগবে, তা অমন সবারই লাগে। তবে ভারী স্বাস্থ্যকর জায়গায় কাকনপুর। খাবার দাবার একেবারে সব টাটকা। বাজারে গেলে চাই কি কপাল ভালো থাকলে বন মুরগিও পেয়ে যেতে পারেন। জঙ্গলিরা ধরে এনে বিক্রি করে। আমি তার কম জায়গায় ঘুরলাম না, কিন্তু এমন তোফা বন মুরগি আর কোথাও দেখিনি। খেতে কি টেস্ট! বুধন নামের লোকটা মাটির ভাড়ে করে চা নিয়ে এলো। স্টেশন মাস্টার তো তাই দেখে একেবারে হই হই করে উঠলেন। আরে উজবুক কোথাকার, সাহেবকে এইভাবে চা এনে দিলি? কেন, আমার ঘরে কি কাপ পিরিচ ছিল না? হ্যাঁ রে বুধন, তোর আক্কেলখানা কবে হবে বল দেখি? বুধন নামের লোকটা কেমন বোকাটে ভাবে দাঁড়িয়ে রইল। পিকুর আব্বা সেই মাটির ভাঁড়টা হাতে নিয়ে বললেন, আপনি মোটেই ব্যস্ত হবেন না, আমি এতেই খেতে পারবো। ঘন ধোঁয়া উঠছে গুড়ের চা থেকে। ভাড়ে করে খেলে তার স্বাদই অন্যরকম। পিকুর আব্বা চা খেতে খেতে চারদিকে তাকাচ্ছিলেন। পাখিরা কিচমিচ করে ডাকছে। বাহ, এখানে তো অনেক ধরনের গাছগাছালি রয়েছে। রামধুনিয়া এসে জানালো গাড়িতে মাল তোলা হয়ে গেছে, গাড়ি রেডি। পিকুর খুব মজা লাগছিল ঘোড়ার গাড়িতে উঠবে এই কথা ভেবে। রোদ আস্তে আস্তে বাড়ছে। দেহাতি লোকেরা মাটিতে বসে আয়েশ করে চা খাচ্ছে। পিকুর হাত ধরে ওর আব্বা স্টেশনের বাইরে এলেন। কয়েকটা ছোট দোকান, লোকজন খুব কম চোখে পড়ছে। একজন পাদ্রী সাইকেল চালিয়ে চলে গেলেন। কয়েকটা রাজহাঁস সামনে ছাতিম গাছের নিচে জড়ো হয়ে কলকল করছে। ছোট্ট নিরিবিলি স্টেশন কাকনপুর। ছোট্ট সবুজ নিরিবিলি শহর কাকনপুর। ঘোড়ার গাড়িটা টকবগিয়ে চলা শুরু হলো। লাল সুরকির পথ, দুপাশে ঝাউ গাছের সারি। রাস্তাটা কেমন তাই ছায়া ছায়া হয়ে আছে। পিকু চারপাশের সবকিছু দেখছিল। দেখার খুব নেশা পিকুর। যেখানেই গিয়েছে দু চোখ ভরে দেখার চেষ্টা করেছে। কত অজস্র টুকরো টুকরো ছবি চারপাশে। প্রতিদিন কত নতুন ঘটনা ঘটছে। পিকু দেখে আর অবাক হয়। এই অবাক হওয়ার ধরনটা পিকুর একেবারেই আলাদা। আরো অনেকের সঙ্গে আলাপ করে দেখেছে, পিকু যেটাতে অবাক হয় অন্যেরা সেটাতে হয় না। পিকু যে ঘটনায় আলাদা একটা রহস্যের স্বাদ পায়, অন্যেরা তা যেন অনুভব করতে পারে না। একবার সবুজ ঘাসে ছাওয়া মাঠে অনেকগুলো লাল রঙের ফড়িং দেখেছিল সে। ফড়িংগুলো জমাটভাবে এক জায়গায় বসেছিল। যখনই উড়ে যাচ্ছিল তখন একসাথেই উড়ে যাচ্ছিল। পিকুর কাছে পুরো ব্যাপারটাই খুব রহস্যময় লাগল। এক টুকরো লাল কার্পেট যেন সবুজ মাঠে ভেসে বেড়াচ্ছে, এই রকম মনে হয়েছিল তার। আর এই অনুভূতির কথাটা ক্লাসের কয়েকজন বন্ধুর কাছে বলেছিল। পিকু এমনভাবে বলেছিল
যেন চোখের সামনে টকটকে লাল ফড়িংয়ের ঝাঁককে এক্ষুনি ভেসে যেতে দেখছে। তা এই ধরনের কথাকে মোটেই পাত্তা দেয়নি ক্লাসের বন্ধুরা। তাদের কাছে এটা যেন কোনো ব্যাপারই নয়। অথচ এই দৃশ্যটা পিকুর মনে অনেক দিন গেঁথেছিল। চোখ বন্ধ করেও দেখেছে সে লাল ফড়িংয়ের ঝাঁক। তখন পিকুর মনে হয়েছিল সে যেসব ঘটনা দেখে শুনে আলোড়িত হয়, অন্য সবাই তা হয় না। যখন কাটিহারে থাকত তখন একটা লোক পিকুদের বাড়িতে বগড়ি পাখি বিক্রি করতে আসত। ছোট ছোট বগড়ি পাখি খাঁচায় ভরে নিয়ে আসত। শীতকালে কাটিহারের কাছে জলাভূমিতে অজস্র বগড়ি পাখি পাওয়া যেত। লোকটাকে মোটেই পছন্দ করত না পিকু। কানে ঝোলানো মাকড়ি। একদিন পিকু বারান্দায় বসে ছবি আঁকছে, এমন সময় বগড়ি পাখির খাঁচা নিয়ে সেই লোকটা এলো। খাঁচার ভেতর পাখিগুলো কেমন ছটফট করছে। খাঁচাটা এক কোনায় রেখে সামনের পান দোকানে গেল লোকটি। পিকুর তখন মনে হলো বগড়ি পাখিগুলো যেন করুণ গলায় তাকে বলছে, জলাভূমিতে আমাদের অন্য বন্ধুরা রয়েছে, আমরা সেখানে গিয়ে ওদের সঙ্গে মিলেমিশে খেলব, আমাদের তুমি ছেড়ে দেবে ভাই? পিকু আস্তে আস্তে খাঁচার দরজাটা খুলে দিল, আর অমনি বগড়ি পাখিগুলো ঝটপট করে বেরিয়ে এসে খোলা আকাশে মিলিয়ে গেল। পাখিওয়ালা লোকটা সবেমাত্র পান চিবুতে চিবুতে আসছিল। এই দৃশ্য দেখে হৈ হৈ করতে করতে ছুটে এলো। চোখের সামনে এমন ধরনের সর্বনাশ যেন আর কখনো দেখেনি। পাখিগুলো ফরফর করে উড়ে গেল। হইচই শুনে পিকুর আব্বা বেরিয়ে এলেন। সব শুনে লোকটার হাতে একটা 10 টাকার নোট তুলে দিলেন। লোকটা তাতেই খুশি হয়ে গেল। যাবার আগে পিকুকে জিজ্ঞেস করল, খোকাবাবু, তুমি খাঁচা খুলে দিলে কেন? লোকটার সেই প্রশ্নের কোনো জবাব পিকু দিতে পারেনি। শুধু তার ভীষণ ইচ্ছে হয়েছিল বগড়ি পাখিগুলোকে ছেড়ে দিতে, ওরা খোলা আকাশে মিশে যাক। কেন এই ইচ্ছেটা হয়েছিল শুধু এই কথাটা কাউকে বলতে পারেনি। পিকুর মনে এমন কত ইচ্ছে জাগে যেগুলো কাউকে বলতে পারে না। কাকনপুরের লাল সুরকির রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ির দুলুনিতে এসব ভাবছিল পিকু। নতুন জায়গায় এসে তার বুঝি আগের দিনগুলোর কথা খুব বেশি করে মনে পড়ছে। লাল রোদে ঝলমল করছে কাকনপুর। শহরে অজস্র সরল গাছের সারি। সারাটা পথে নানা ধরনের পাখিদের ডাক শুনতে পেল পিকু। পাখির কলকাকলিতে ভরা যেন কাকনপুর। লাল টালির ছাদ দেওয়া একটা গির্জা পেরিয়ে গেল, পাশে পুকুর। ঘোড়ার গাড়ি থেকেও দেখতে পেল পিকু পুকুর ভর্তি টকটকে লাল শাপলা। খুব ছোটবেলায় কাটিহারে থাকতে একবার এক জমিদার বাড়ির পুরনো দিঘিতে নেমেছিল পিকু। সেদিন ছিল বেজায় গরম। আকাশ ছিল তামাটে। সারাদিনই লু হাওয়া বয়ে গেছে। গাছের সবুজ পাতাগুলো পর্যন্ত কালচে হয়ে গিয়েছিল। সারাটা দিনই মানুষগুলো হাঁসফাঁস করেছে। সেই রোদে ঝামা হয়ে যাওয়া গরমের একদিনে কাটিহারের জমিদার বাড়ির পুরনো দিঘিটায় নেমেছিল পিকু। চারপাশে একদম লোকজন নেই। দিঘি ভর্তি রক্ত শাপলা। কয়েকটা জলপিপি তীর করে হেঁটে গেল পদ্মপাতার উপর দিয়ে। আলতো করে পদ্মপাতাগুলো কাঁপল একটু। ভাঙা ঘাটলা, শ্যাওলার পুরু স্তর জমে আছে খাঁজে খাঁজে। পিকুর মনে হচ্ছিল দিঘির নিচে মাছগুলো ডাকছে। শ্যাওলা ঝাড়ের খাঁজে খাঁজে মাছেদের বাসা। ডিমের মালা হয়তো থরে থরে সাজানো আছে সেখানে। মাছের পোনার ঝাঁক দিঘির এক পাড় থেকে অন্য পাড়ে ভেসে যাচ্ছে। হঠাৎ সিঁড়িতে পা পিছলে গেল পিকুর। হড়হড়িয়ে সে নেমে গেল দিঘির মাঝে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিল পিকু। এই দিঘিটা সম্পর্কে নানা রকম গল্প শুনেছে সে। একটা কালো দেও নাকি থাকে দিঘির অতলে। পিকুর মনে হলো কে যেন তার পা ধরে টানছে, পায়ের আঙুলে সুরসুরি দিচ্ছে। দিঘির পানি কি ঠান্ডা! শাপলার মাঝে হারিয়ে গিয়ে খাবি খেতে লাগল পিকু। চোখে তখন লাল নীল সবুজ হলুদের ঝিলিক। চারপাশে অজস্র লাল শাপলার ডগা।
সেগুলোই মুঠি মুঠি করে ধরতে চাইছিল। শাপলা রেণুর একরকম মিষ্টি গন্ধ। এই সময় এই দিঘির কাছে কেউ আসে না। মোক্তারবাবু একটু আবার পাগলাটে ধরনের লোক। তার বেজায় শখ মাছ ধরার। যত পুরনো পুকুর হলো তার মাছ ধরার ঘাঁটি। সেদিন তিনি এসেছিলেন জমিদারের সেই পুরনো দিঘিটার কাছে। অনেকদিন থেকেই শুনে আসছেন একটা মস্ত কালবাউস মাছ নাকি আছে এই দিঘিতে। মাঝে মাঝে মাছটার বিশাল কালো পিঠকে দিঘির বুকে ভেসে থাকতে অনেকেই দেখেছে। সেই লোভেই এদিকে আসা। পুরনো বাউস মাছের স্বাদ খুব চমৎকার হয়। পিকুর আর্তচিৎকারটা মোক্তারবাবুর কানে গিয়েছিল। তিনি বিস্মিত হয়ে দেখলেন লাল শাপলার বনে ছোট একটা ছেলে হাবুডুবু খাচ্ছে। তাড়াতাড়ি দিঘিতে নেমে সাঁতরে গিয়ে তিনি তুলে আনলেন পিকুকে। আশ্চর্য, এই ভর দুপুরের এখানটায় কি করে এলো ছেলেটা? মোক্তারবাবু ততক্ষণে চিনতে পেরেছেন চৌধুরী সাহেবের ছেলে। তুমি এখানে এলে কেমন করে? কি জন্য এলে? সরপুটির ঝাঁক দেখার জন্যে। পিকুর সাফ উত্তর। সোনালি সরপুটি যখন দিঘির কিনারে ভেসে বেড়ায় তখন আমার দেখতে ভীষণ ভালো লাগে। কত রকমের মাছ থাকে দিঘিতে। আচ্ছা, মোরলা আর খোলসে মাছ আগের মতো দেখি না কেন? ভীষণ অবাক হয়ে গেলেন মোক্তারবাবু। ছেলেটা বলছে কি? মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে ছেলেটা মাছেদের খোঁজ খবর নিতে চাইছে। মোক্তারবাবু বুঝলেন চৌধুরী সাহেবের পিকু নামের এই ছেলেটা একটু অন্য রকমের। আশ্চর্য একটা অভিজ্ঞতা হল মোক্তারবাবুর। মৃত্যুর কোনো ভয়ই ছেলেটার চোখে মুখে দাগ ফেলতে পারেনি। দিঘির বুকে ভেসে বেড়ানো নানা রকমের মাছ দেখার আনন্দে চকচক করছে তার চোখ। এরপর পিকু যখনই কোথাও লাল শাপলা দেখেছে অমনি কাটিহারের সেই স্মৃতি মনে পড়ে গেছে সাঁত করে। তার নাকে এসে লেগেছে শাপলা রেণুর গন্ধ। এক ঝলক ঠান্ডা বাতাসের স্রোত এসে তাকে শিরশিরিয়ে দিয়েছে। খটখটিয়ে চলেছে ঘোড়ার গাড়ি। কাঁকনপুর জেগে উঠেছে আস্তে আস্তে। কয়েকটা দোকানে রেডিও বাজছে। ঝাঁকা ভর্তি তরিতরকারি নিয়ে চলছে দেহাতি লোকরা। টাটকা আনাজপাতি দেখতে ভালো লাগে পিকুর। আসলে পিকুর কাছে ওর চারপাশের পৃথিবীর অনেক কিছুই ভালো লাগে। কাঁকনপুরের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হচ্ছে পিকুর। আব্বা বললেন, তোমাকে এখানকার মিশন স্কুলে ভর্তি করিয়ে দেব। ভালো স্কুল, মন দিয়ে লেখাপড়া করবে। মিশন স্কুল? আবার নতুন করে শুরু হবে পিকুর টুল বেঞ্চের দিন। আব্বার সাথে এ শহর ও শহর ঘুরে ঘুরে কম স্কুলের সঙ্গে পরিচয় হলো না পিকুর। এখনো মনে ভাসে শিউলিডাঙ্গার সেই স্কুলটার কথা। পাশেই কুলকুল করে বয়ে গেছে শামুক ভাঙা নদী। স্কুলের গেটের সামনে বকুল গাছ। সবুজ মাঠের বুকে বকুল ফুল ছড়িয়ে ছিটিয়ে থাকত। বুড়ো দপ্তরি ঘণ্টা বাজাত ঢং ঢং। জানলা দিয়ে বাইরে তাকাত পিকু। অপরিচিতা ফুলের মতো নীল আকাশে পেঁজা মেঘ ভেসে যাচ্ছে। শেষ শরতের ঝলমলে আবহাওয়া। এর মাঝে কি পাটিগণিতের হিসেব ভালো লাগে? ক্লাসরুমের আবছা অন্ধকারে জব্বার স্যার অঙ্ক বুঝিয়ে চলেছেন একটানা। ব্ল্যাকবোর্ডে নানা জটিল হিসেবের আঁকিবুকি। পিকুর মন তখন নীল আকাশে উধাও। শিউলিডাঙ্গার স্কুল মানেই বকুল ফুলের গন্ধ। শিউলিডাঙ্গার স্কুল মানেই লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়া। কি সব লোম খাড়া হয়ে যাও বই! পেতনিদহের হিরে, শ্মশানকালীর জঙ্গলে। সেই সব বইয়ের পাতায় চারপাশের পৃথিবীটাকে ভুলে খুব সহজেই ডুব দিয়ে দেওয়া যায়। অনেক দূরের কোনো দেশ তখন হাতছানি দিয়ে ডাকে। বড্ড রহস্যময় সেই সব দেশ। চোখের পলকেই নানা ধরনের আজগুবি ঘটনা ঘটে যায় সেখানে। মনে আছে পিকুর তিব্বত ফেরত তান্ত্রিক পড়ার সময় অসিত স্যারের কাছে কানমলা খেয়েছিল। কেমন আছে শিউলিডাঙ্গা স্কুলের বুড়ো দপ্তরি, অন্য সব বন্ধুরা? কেমন আছে হাসু? মাটির ভেপু অপূর্ব বাজাতে পারত।
কেমন আছে সোনাই, যে তাকে কয়েকটা হরিয়ালের বাচ্চা ধরে দিয়েছিল? পিকুর ভীষণ ইচ্ছে করে একদিন হুট করে সেই শিউলিডাঙ্গার স্কুলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে। জব্বার স্যার হয়তো বয়সের ভারে আরও ঝুঁকে ঝুঁকে হাঁটেন। ওকে দেখতে পেয়ে ঘষা কাচের চশমার আড়াল থেকে জিজ্ঞেস করবেন, কে রে, পিকু না? এসব কথা ভাবতে ভাবতে কেমন কান্না পেয়ে যায় পিকুর। বুকের ভেতরটা টলটল করতে থাকে। ঘোড়ার গাড়িটা একটা বাংলোর সামনে এসে থামল। গেটের কাছে মাধবীলতার ঝাড়, পিকুদের নতুন বাড়ি। একজন লোক বাড়ির ভেতর থেকে এসে দাঁড়াল। আসুন স্যার, আপনার অপেক্ষাতেই আছি। শরীরটা একটু ম্যাজম্যাজ করছিল বলে স্টেশনে যেতে পারিনি। পথে কোনো অসুবিধা হয়নি তো স্যার? আর বলবেন না শিকদার সাহেব, ট্রেনের রাতের বেলায় তো এক ডেঞ্জারাস ব্যাপার ঘটে গেল। আমার ছেলে পিকু পড়ল এক ছেলে ধরার খপ্পরে। কী সব খাইয়ে অজ্ঞান করে দেবার চেষ্টা করছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। এই যাত্রায় বড্ড বেঁচে গেছি। এ তো সাংঘাতিক কথা। কই খোকা, এদিকে এসো তো। শিকদার সাহেব পিকুকে কাছে টেনে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। পিকু লাজুক মুখে দাঁড়িয়ে রইল। মংলি, মংলি কই রে? ব্যাটা জঙ্গলিটা কাজের সময় যে কোথায় যায়। কুচকুচে কালো একটা সাঁওতাল ছেলে তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে এসে হাজির। আর এসেই ফিক করে হেসে বলল, সেলাম সাহেব। মংলি, জলদি করে সাহেবদের ঘরদোর খুলে দে। হাত মুখ ধোবার পানি দিয়ে আর নাস্তার আয়োজন কর। মংলি হেসে শট করে চলে গেল। শিকদার সাহেব পিকুর আব্বার দিকে তাকিয়ে বললেন, সাঁওতালদের ছেলে, কাজে খুব পটু, ভালো ছেলে। কাঠের বারান্দা দিয়ে হাঁটতে মজা পাচ্ছে পিকু। ছোট কাঠের বাক্সে অর্কিডের ঝাড় ঝুলছে। পিকুর নিজের ঘরটা বেশ সুন্দর। জানলা দিয়ে পাহাড় চোখে পড়ে। বাহ, চমৎকার হবে, বিছানায় শুয়ে শুয়ে পাহাড় দেখা যাবে। আচ্ছা, ওই পাহাড়ে হরিণ আছে নাকি? মংলিকে জিজ্ঞেস করতে হবে। খানিক বাদেই গরম গরম মুরগির ডিম ভেজে নিয়ে এলো মংলি, সাথে জেলি মাখানো রুটি, কলা। না, ছেলেটা দেখছি কাজের আছে। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল পিকুর, পেট ভরে খেল। এই, তোর নাম মংলি? তুই একটা জংলি। সাদা দুপাটি দাঁত দেখিয়ে হাসতে লাগলো মংলি। থাক থাক, অমন করে না বুঝে আর হাসতে হবে না। পিকুর আব্বা এর মাঝে স্নান সেরে ফেলেছেন। এক্ষুনি তাকে অফিসে যেতে হবে। বেশি দূরে নয়, রাস্তাটা বাঁক নিতেই বন বিভাগের অফিস। পিকু, বেশি বাইরে যাবে না। আমি অফিস থেকে এসে তোমাকে বেড়াতে নিয়ে যাব। মংলি রইল তোমার কাছে, ও তোমার নতুন বন্ধু। আব্বা কাঠের সিঁড়ি দিয়ে নেমে অফিসে চলে গেলেন। বিশাল বাংলো বাড়িটা আবার যেন চুপ হয়ে গেল। সামনের রাস্তা দিয়ে কয়েকজন সাঁওতাল চলে গেল। কাকুনপুরে পিকুর প্রথম দিন। মাধবীলতার ঝাড়ে টুকটুকে লাল ফুল কয়েকটা ফুটে আছে। কাকুনপুরের মংলি নামের সাঁওতাল ছেলেটা এখন থেকে তাহলে তার নতুন বন্ধু। মংলির গলায় পাথরের একটা মালা ঝুলছে। চকচকে কালো শরীর, পাখির মতো তীর করে ছুটে বেড়ায়। পিকু তাকিয়ে রইল তার নতুন বন্ধুর দিকে। বাংলো বাড়িটার চারপাশে ঘুরে এলো পিকু। চারদিকে কাঁটাতারের বেড়া, পাহাড়ি জায়গা, নানান ধরনের জন্তু জানোয়ারের উৎপাত হতে পারে। কাঁটাতারের বেড়া ঘেঁষে মেফ্লাওয়ারের ঝোপ। এ ধরনের ফুলের ঝোপ অন্য কোথাও দেখেনি পিকু। থোপা থোপা দুধ সাদা ফুল ফুটে থাকে, চোখ জুড়িয়ে যায়। লাল রঙের কাঠের ফটক দিয়ে ঢুকলেই কাঁকর বিছানো সরু পথ, তাতে সারাক্ষণ সরল গাছের পাতা জমে থাকে। এলোমেলো বাতাস বইলে শুকনো পাতাগুলো পাক খেয়ে উঠতে থাকে। হঠাৎ টুপ করে কি যেন পড়ল সরু পথটায়। পিকু চমকে তাকিয়ে দেখে একটা পাতি কাক মাটিতে পড়ে ডানা ঝাপটাচ্ছে। কাকটার বুকের কাছে একটা তীর বেঁধা। অবাক হয়ে গেল পিকু। একটা জংলি ধরনের লোক কোত্থেকে ছুটে এসে পাতি কাকটাকে তুলে নিয়েই চম্পট দিল। কলঘর থেকে দারোয়ানটা বলল, ছোট সাহেব, ওরা হলো কাক মারা।
কাকমারা? সে আবার কারা? ওদের কথা তো কোনো বইতে পড়েনি পিকু। দারোয়ানটা হাত মুছতে মুছতে এসে বলল, ওদের বলে কাকমারা। আর কিচ্ছু স্বীকার করবে না, শুধু কাক মেরে মেরে খাবে। কি যে মজা পায় কাকের মাংস পুড়িয়ে খেতে। মাথাটা আবার ঝিমঝিম করে উঠল পিকুর। ট্রেনের একটানা দুলুনির কথা মনে হল। নিকি বুড়োর গল্পের কথা মনে হল। বুড়ো কেমন যেন ফ্যাস ফেসে গলায় বলছিল গাং চিলের মাংস পুড়িয়ে খাবার কথা। পিকুর মনে হলো ওর চারপাশে অজস্র পাতিকাক আর গাং চিল উড়ে চলেছে। কয়েকটা মানুষ শুকনো পাতায় দাও দাও আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে নাচছে, আর সেই আগুনের ভেতর ঝলসে নিচ্ছে পাতিকাকগুলো। তারপর মনের সুখে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পিকুর চারপাশের নিমেষের মাঝেই এমন একটা ছমছমে রহস্যময় জগৎ তৈরি হয়ে গেল। পিকু আলাদা, অন্যদের চাইতে ভীষণ আলাদা। চোখ তার সবসময় টান টান হয়ে থাকে, যে চোখ চারপাশের পৃথিবী থেকেই নানা রহস্যময় জিনিস ছেঁকে নিতে পারে। মঙ্গলি কোত্থেকে কয়েকটা হলুদ রঙের ফল নিয়ে এলো, খেতে চমৎকার। কাকনপুরকে ভালোবেসে ফেলল পিকু। বিদঘুটে ধরনের শব্দ করে একটা মোটর গাড়ি থামে ফটকের পাশে। গল গল করে একরাশ ধোঁয়া বের হতে থাকে গাড়ির পেছনের পাইপ থেকে। দারোয়ানটা সেদিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, এই রে, ক্যানারি সাহেব এসেছে। ক্যানারি সাহেব? পিকু তাকায়। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো এক বৃদ্ধ লোক, পায়ে সাদা কাপড়ের জুতো, সাদা ফুল প্যান্ট, ফুল ফুল ছোপ দেয়া চমৎকার একটি বাটিকের শার্ট, মুখে পাইপ। শুনলাম নতুন ফরেস্ট অফিসার এসেছেন, ভাবলাম আলাপটা করেই যাই। এই কাকনপুরে মন খুলে কথা বলবো তেমন লোক নেই। কোথায় তিনি? আব্বা তো অফিসে চলে গেছেন। বাবা, প্রথম দিন এসে অফিসে বিশ্রাম টিশ্রামও নেননি? তুমি বুঝি তার ছেলে? আমার নাম ক্যানারি। ক্যানারি দ্বীপে অনেক বছর ছিলাম বলে এই নাম। সন্ধ্যাবেলা আসবো, ব্ল্যাক কফি নিয়ে আসবো, তোমার আব্বাকে থাকতে বলো। ক্যানারি সাহেব তার বিদঘুটে গাড়িটা অনেক কষ্টে স্টার্ট দিয়ে রওনা দিলেন। সমস্ত কাকনপুরের লোক জেনে গেল ক্যানারি সাহেব চলছেন। মঙ্গলি, চল না একটু বাইরে থেকে ঘুরে আসি। মঙ্গলি তো খুশিতে ঝকমকিয়ে পিকুর সাথে চলল। দারোয়ান মঙ্গলিকে সাবধান করে দিল বেশি দূরে না যাওয়ার জন্যে। দুপুরের খাবারের আগেই যেন ফিরে আসে। পাহাড়ি ঢালু রাস্তা, দুপাশে ঝোপঝাড়, বড় বড় প্রজাপতি উঠছে। এত বড় আকারের প্রজাপতি এর আগে আর কোথাও দেখেনি পিকু। মঙ্গলির হাতে একটা লাঠি, মাঝে মাঝে তাই দিয়ে ঝোপঝাড় পিটিয়ে দিচ্ছে। রাস্তায় লোকজনের চলাচল বেশি নেই। এক কোনায় ছোট্ট একটা বাজার। কয়েকজন সাঁওতাল এক ঝাঁকা বনমুরগি নিয়ে বসে আছে। কাকনপুরের স্টেশন মাস্টার বলেছিল এখানকার বনমুরগি খেতে নাকি খুব চমৎকার। পিকু দেখেছে বেশি বয়সের লোকেরা সুযোগ পেলেই খাবারের কথা বলে, কিন্তু ওরা বেশি করে খেতে পারে না। পিকুর দাদু বৃষ্টি ঝমঝমিয়ে নামলেই খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করতে তাগাদা দিতেন। পিকু একবার লুকিয়ে তার দাদুর একটা বাঁধানো খাতা পড়েছিল। সেখানে নানা দেশ বিদেশের রান্নার কথা লেখা। একটা পাহাড়ি ঝর্ণার কাছে এসে গেল মঙ্গলি আর পিকু। লোকজন একদম নেই, কি শুনশান চারদিক। ঝর্ণার টলটলে পানির নিচে মাছের ঝাঁক ভেসে যাচ্ছে। মঙ্গলি খপ করে একটা মাছ ধরে ফেলল। পিকু চিনল ট্রাউট মাছ। মঙ্গলির হাতের ভেতরে খলবল করে উঠল মাছটা। মাছটাকে ধরে শুকনো বালিতে ছুঁড়ে ফেলল মঙ্গলি। যে মাছটা একটু আগেই রাজার মতো কলকল করে স্রোতের টানে ভেসে যাচ্ছিল, এখন সেটা মরে আছে। রোদ ঝলকাচ্ছে সেই মাছটার উপর। কয়েকটা নীল মাছি এসে বসল তার উপর। দৃশ্যটা দেখতে খুব খারাপ লাগছিল পিকুর। একটা জীবন্ত তরতাজা প্রাণী চোখের পলকেই কেমন নিথর হয়ে গেল। মঙ্গলি আর পিকু ঝর্ণাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলল।
পাশের গাছ থেকে কয়েকটা লালমুখো বানর লাফিয়ে চলে গেল। পিকুর নাকে বুনো লতাপাতার একটা ঝাঁঝালো গন্ধ লাগল। এই গন্ধটাই পিকুকে গাছগাছালির ভিড়ে নিয়ে যাচ্ছিল। রোদ এখানে আলতো করে আসে, পাতার ঠাস বুনোট ভেদ করে রোদ আসতে পারে না। মাটিতেই কেমন স্যাঁতস্যাঁতে। একটা ডাল থেকে গোটা 3 কাঠবেড়ালি চিরিক চিরিক করে অন্য ডালে লাফিয়ে চলে গেল। পিকু যখন শিউলিডাঙায় তখন একটা ছেলেকে কাঠবেড়ালি পুষতে দেখেছিল। ছেলেটার প্যান্টের পকেটেই থাকত কাঠবেড়ালিটা। মাঝে মাঝে জুলজুল করে ইতিউতি তাকাত। একবার হয়েছিল ভারী মজা। ভূগোলের রহমান স্যার টেবিলের উপর একটা গ্লোব রেখে ঘোরাতে ঘোরাতে বলতে লাগলেন, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তখন পেছন থেকে কে যেন বলে উঠল, টাইটানিক জাহাজটা কেন ডুবেছিল স্যার? কে রে এমন স্টুপিডের মতো প্রশ্ন করে? রহমান স্যার রীতিমতো তেড়ে ওঠেন। সারা ক্লাস চুপ। রহমান স্যারের সন্দেহ পেছনের বেঞ্চ থেকেই কেউ এই বিদঘুটে প্রশ্নটা করেছে। তিনি তার মোটা থলথলের শরীরটা নিয়ে হুঙ্কার ছাড়তে ছাড়তে পেছনের বেঞ্চের দিকে ছুটলেন। একটা ছেলেকে তার সন্দেহ হল। যেই তার কান টানতে যাবেন অমনি সেই ছেলেটার প্যান্টের পকেট থেকে কাঠবেড়ালিটা চিরিক পিরিক করে উঠল। রহমান স্যার চমকে লাফিয়ে উঠলেন। তার চশমাটি নাকের ডগায় ঝুলে রইল। সারা ক্লাসে খিক করে চাপা হাসি। ব্যাপারটা অবশ্য আর বেশি দূর গড়ায়নি। ছোট সাহেব, আপনাকে নিয়ে একদিন আমাদের গাঁওতে যাব। তখন মহুয়া ফুল ফুটবে, আমরা যখন চাঁদনি রাতে মাদল বাজিয়ে নাচব। পিকু মংলির পিঠে হাত রেখে বলল, নিশ্চয়ই যাব, তোদের গাঁওতে নিয়ে গেলেই যাব। কয়টা বনমুরগি ঝলমলে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। বনমুরগিগুলোর কি বাহার! রোদের মাঝে ওদের পালক যেন ঝলমল করে উঠল। এই মংলি, এই রাস্তাটার কদ্দূর গেছে? ওই দিকে ভাঙা একটা বাড়ি আছে। ভাঙা বাড়ি এই জঙ্গলের ভেতর? অবাক হল পিকু। হঠাৎ তার মনে হল সামনের ঝোপটা থেকে সাত করে কি যেন একটা সরে গেল। কোনো জন্তু নাকি? ঝোপটার কাছে যেতেই দেখল একটা পোড়া সিগারেট পড়ে আছে। নিশ্চয়ই কোনো মানুষ এখানে এতক্ষণ বসেছিল। কিন্তু এখানে বসে কি করছিল এই ঘোর জঙ্গলে? পিকু আর মংলি না হয় জঙ্গল দেখতে এসেছে। মংলি চেঁচিয়ে বলল, হই যে! এক দৌড়ে সামনের উঁচু জায়গাটায় উঠে এলো পিকু। একটা লোক ঢালু জায়গা দিয়ে তাড়াতাড়ি নেমে যাচ্ছে। মংলির চিৎকার একবার ফিরে তাকালো লোকটা, আর তাকে দেখেই দারুণ চমকে উঠল পিকু। এই যে ট্রেনের সেই লোকটা, আজগুবি গল্প বলে পিকুকে যে ঘাবড়ে দিয়েছিল, কাকনপুরের আগের স্টেশনেই টুপ করে নেমে গিয়েছিল যে। রেলের কামরার মৃদু আলোতে যে লোকটার চাউনি তার কাছে বরফের ছুরির মতো মনে হয়েছিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আলী ইমামের লেখা অপারেশন কাকনপুর। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।